স্বাগত সবাইকে আমাদের এই বিশ্লেষণে। আজ আমরা এমন একটা ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের কথা আলোচনা করতে যাচ্ছি যা সত্যি বলতে অনেককেই অবাক করে দিয়েছে। আমরা কথা বলছি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সেই অভূতপূর্ব ফলাফল নিয়ে। এত দিনের একটা শক্তপোক্ত শাসক দলের পতন আর নতুন একটা রাজনৈতিক শক্তির এই যে উত্থান, এর পেছনের আসল কারণগুলো কি? আমাদের আজকের আলোচনার লক্ষ্যই হল একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সলিড তথ্যের ওপর ভিত্তি করে এই পুরো ব্যাপারটা ডিকোড করা। তো চলুন এই জটিল রাজনৈতিক অঙ্কটা একটু সহজ করে বুঝে নিই। শুরুতেই এই চমকে দেওয়ার মতো সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। ২০৩। আমাদের তথ্যসূত্র অনুযায়ী এই কাল্পনিক ২০২৬ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ঠিক এতগুলো আসনেই জয়লাভ করেছে। ভাবা যায়? এতদিন ধরে পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেসের একটা রীতিমতো অভেদ্য দুর্গ বলেই তো মনে করা হতো, তাই না? তাহলে সেই দুর্গ হঠাৎ করে ধসে পড়ল কিভাবে? এটা কি শুধু হিন্দু মুসলিম রাজনীতির ফল, নাকি এর গভীরে আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে? চলুন সেটাই খুঁটিয়ে দেখা যাক। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের মূলত ৫টা বিষয়ের ওপর ফোকাস করতে হবে। ১. ২০২১ সালের ভোটের অঙ্ক। ২. যুব সমাজের ক্ষোভ আর নিয়োগ দুর্নীতি। ৩. মহিলাদের নিরাপত্তার দাবি। ৪. সংখ্যালঘু ভোটের বিভাজন। আর ৫ নম্বর হল অবাধ ভোটদান। এই ফ্যাক্টরগুলো কিভাবে এক হয়ে এত বড় একটা রাজনৈতিক ভূমিকম্প তৈরি করল, সেটাই আমরা এবার ধাপে ধাপে দেখব। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, ২০২১ সালের ব্যবধান আর তার নেপথ্যের পরিসংখ্যান। ২০২৬-এর এই রেজাল্টের ভিত কিন্তু আসলে তৈরি হয়েছিল বেশ কয়েক বছর আগেই। ব্যাপারটা একটু খেয়াল করুন, হঠাৎ করে কিন্তু কোনো ম্যাজিক হয়নি। পরিসংখ্যানের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এই ১০% ব্যবধান। ২০২১ সালে তৃণমূল পেয়েছিল প্রায় ৪৮% ভোট, আর বিজেপি পেয়েছিল ৩৮%। সেই সময় অনেকেই হয়তো এই ৩৮%কে খুব একটা পাত্তা দেননি, কিন্তু বিশ্লেষকদের মতে প্রায় ০ থেকে এই ৩৮%-এ পৌঁছানোটা বিজেপির জন্য একটা বিশাল বড় বেস বা ভিত্তি তৈরি করে দিয়েছিল। মানে পরের ৫ বছরে তাদের কাজটা ছিল শুধু এই ভিত্তির উপর দাঁড়িয়ে বাকি ভোটগুলোকে একটু এককাট্টা করা। এবার আমরা যাব দ্বিতীয় বড় কারণটার দিকে, যুব সমাজের ক্ষোভ এবং নিয়োগ দুর্নীতি। শিক্ষা আর চাকরি, যে কোনো তরুণ প্রজন্মের কাছে এগুলি তো সবচেয়ে জরুরি, তাই না? আর ঠিক এই জায়গাতেই যখন পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তার ইম্প্যাক্ট ব্যালট বক্সে পড়াটা তো একেবারেই স্বাভাবিক। তথ্যসূত্র থেকে আমরা দেখছি নিয়োগ দুর্নীতির মাত্রাটা ঠিক কতটা বিশাল ছিল। ভাবুন, ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিলের মামলা এখনও চলছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যোগ্য প্রার্থীরা যখন রাস্তায় নেমে হকের চাকরির জন্য বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন তাদের ওপর পুলিশের লাঠিচার্জের দৃশ্য দেখে গোটা রাজ্য আক্ষরিক অর্থেই হতবাক হয়ে গিয়েছিল। সাধারণ মানুষের মনে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়েছিল যে শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাই নেই। এই প্রসঙ্গে এই মারাত্মক সংখ্যাটা দেখুন, ১ কোটি। রাজ্যে ২১ থেকে ২৫ বছর বয়সী বেকার যুবক যুবতীর সংখ্যা প্রায় ১ কোটিরও বেশি। বুঝতেই পারছেন, এদের এই নীরব ক্ষোভটাই কিন্তু শেষ পর্যন্ত একটা সংঘাতিক অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী ভোটে বদলে গেছে। নির্বাচনে ঠিক আগে ১৫০০ টাকার ভাতার একটা অফার দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি, কারণ যুব সমাজ ততদিনে বুঝে গেছে যে শুধু সামান্য একটা মাসিক ভাতায় তাদের জীবনের দীর্ঘমেয়াদী কোনো সমাধান সম্ভব নয়। ২০১১ সালে বামফ্রন্টের ক্ষেত্রে ঠিক যেমনটা হয়েছিল, এবারও সেই একই বেকারত্বের ক্ষোভ শাসক দলের বিরুদ্ধে গেল। শুধু তো চাকরির অভাব নয়, স্থানীয় রাজনৈতিক নেতাদের খবরদারি কিভাবে সাধারণ মানুষের ছোট ছোট স্বপ্নকেও গুঁড়িয়ে দিতে পারে, তার একটা দারুণ উদাহরণ হলো এই মেসি কাণ্ড। বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে বহু ছেলেমেয়ে যারা রাজনীতির ধারে ধারে না, তারা নিজেদের পকেট মানি বাঁচিয়ে মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিল। কিন্তু ওই স্থানীয় নেতাদের নাক গলানোর ফলে তাদের সেই স্বপ্নটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। শুনতে ছোট মনে হলেও এই ঘটনাটা যুব সমাজের মনে এই ধারণাটা একেবারে গেঁথে দিয়েছিল যে এই সিস্টেমে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কোনো দামই নেই। এবার চলুন আমাদের তৃতীয় পয়েন্টে যাই, নারী ভোটারদের নিরাপত্তার দাবি আর শাসক দলের মূল ভোট ব্যাংকে ফাটল। এতদিন ধরে মহিলা ভোট ছিল শাসক দলের সবচেয়ে বড় শক্তির জায়গা, কিন্তু ২০২৬-এর নির্বাচনে এই সবচেয়ে ভরসার জায়গাতেই একটা বিরাট ফাটল দেখা গেল। কেন জানেন? কারণ পরিস্থিতিটা হয়ে দাঁড়িয়েছিল একেবারে দ্বিমুখী।
একদিকে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পগুলো মহিলাদের কিছুটা আর্থিক সুরক্ষা দিচ্ছিল ঠিকই, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি বা বাস্তব পরিস্থিতিটা ছিল একদম আলাদা। তথ্যসূত্র আমাদের জানাচ্ছে যে এই সুবিধাগুলো পেতে গিয়ে মহিলাদের স্থানীয় স্তরে কাটমানি দিতে হতো, নেতাদের দাদাগিরি সহ্য করতে হতো, এমনকি জোর করে মিটিং মিছিলেও যেতে হতো। ফলে ওই আর্থিক সুবিধার চেয়ে এই রাজনৈতিক জবরদস্তিগুলোই মহিলাদের মনে একটা প্রবল বিরক্তির জন্ম দিয়েছিল। আর এই বিরক্তিটাই একেবারে বারুদে পরিণত হয় নিরাপত্তার অভাবে। আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটা বাংলার মহিলাদের মনে গভীর একটা দাগ কেটে দেয়। শুধু তো ঘটনাই নয়, তথ্যসূত্র তুলে ধরেছে যে কিভাবে মূল অভিযুক্তদের, বিশেষ করে সন্দীপ ঘোষের মতো ব্যক্তিকে সরকারের তরফ থেকে আড়াল করার চেষ্টা হয়েছিল বলে একটা জোরালো অভিযোগ ওঠে। তার উপর রাত ৮টার পরে মহিলাদের বাইরে না বেরোনোর সে বিতর্কিত পরামর্শ। সব মিলিয়ে মহিলাদের মনে এই বিশ্বাসটা পাকাপোক্ত হয়ে যায় যে মাসিক ভাতার চেয়ে নিজের জীবনের নিরাপত্তা অনেক অনেক বেশি জরুরি। এরপর আসছি ৪ নম্বর পয়েন্টে, খণ্ডিত সংখ্যালঘু ভোট। বাংলার রাজনীতিতে এটা বরাবরই একটা গেম চেঞ্জার। বছরের পর বছর ধরে এই ভোট একটা নির্দিষ্ট দলের দিকেই যেত। কিন্তু এবারের বিশ্লেষণে আমরা একটা একেবারেই অপ্রত্যাশিত মোড় দেখতে পাচ্ছি। প্রথাগত সংখ্যালঘু ভোট ব্যাংক এবার রীতিমতো ভাগ হয়ে গেছে। আইএসএফ আর সিপিআইএম সেই ভোটের একটা বড় অংশ নিজেদের দিকে টেনে নিয়েছে। এর মূল কারণটা কি জানেন? সংখ্যালঘু সমাজের তরুণ প্রজন্ম এখন আর শুধু ইমাম ভাতা বা হজ সাবসিডি নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি নয়। তারা কাজ চায়, চাকরি চায়। আর ঠিক এই কারণেই নওশাদ সিদ্দিকীর মতো নেতারা, যারা কোনো সাম্প্রদায়িক কথা না বলে একদম সাধারণ মানুষের রুটিরুজির ভাষায় কথা বলেন, তারা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। এই বিভাজনটা রাতারাতি হয়নি, এর পেছনে কয়েকটা সুনির্দিষ্ট কারণ ছিল। কর্মসংস্থানের পাশাপাশি আরেকটা বড় ফ্যাক্টর ছিল নিরাপত্তা। বিশ্লেষণে মুর্শিদাবাদের মতো জায়গায় হওয়া সাম্প্রদায়িক উত্তেজনার কথা বলা হয়েছে, যেখানে শত শত মানুষকে নিজেদের ভিটে মাটি ছাড়তে হয়েছিল। রাজ্য সরকার তাদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল বলে একটা জোরালো অভিযোগ ওঠে। এই ধরনের ঘটনাগুলো সংখ্যালঘু সম্প্রদায়কে ভাবতে বাধ্য করেছিল যে তাদের এবার নতুন কোনো বিকল্প নেতৃত্বের কথা ভাবতেই হবে। এবার আমরা আমাদের একদম শেষ পয়েন্টে চলে এসেছি, অবাধ ভোট আর প্রতিষ্ঠান বিরোধিতা। এতক্ষণ আমরা যে সামাজিক ক্ষোভগুলোর কথা বললাম, সেগুলো তো আগেও কম বেশি ছিল। তাহলে এবারই কেন তার এত বড় প্রভাব পড়ল? এর উত্তর লুকিয়ে আছে ভোট প্রক্রিয়ার একটা বড় পরিবর্তনের মধ্যে। সূত্রটি নির্বাচন কমিশনের কঠোর ভূমিকার কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। একদম মিলিটারি স্কেলে বা সামরিক কায়দায় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার ফলে বছরের পর বছর ধরে চলে আসা বুথ দখল আর ভোট কেন্দ্রিক হিংসা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছিল। আর এই ভয়মুক্ত পরিবেশটাই ছিল আসল ক্যাটালিস্ট। সাধারণ মানুষ অবশেষে সুযোগ পেয়েছিল তাদের মনের ভেতরে জমে থাকা নীরব ক্ষোভটাকে ইভিএম মেশিনের মাধ্যমে একেবারে স্বাধীনভাবে প্রকাশ করার। আর এই পুরো নির্বাচনটাকে ঘিরে একটা মারাত্মক ন্যারেটিভ বা আখ্যান তৈরি হয়েছিল চোর। চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরির মতো পাহাড় প্রমাণ অভিযোগগুলো যখন দিনের পর দিন অমীমাংসিত থেকে গেছে, তখন শীর্ষ নেতৃত্বে চুপ থাকাটা সাধারণ মানুষের মনে একটা চরম নেতিবাচক প্রভাব ফেলে। তথ্যে আরও বলা হয়েছে যে দলীয় নেতাদের চরম অহংকার, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আর নানা রকম উস্কানিমূলক ভাষণ সবকিছু মিলিয়ে এমন একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছিল যা সামাল দেওয়ার মতো জোর আর শাসক দলের ছিল না। তো এই সম্পূর্ণ বিশ্লেষণটি আমাদের সামনে একটা খুব পরিষ্কার ছবি তুলে ধরছে। এটা স্পষ্ট যে জনগণ শুধু বদলের জন্য বদল চায়নি, তারা চেয়েছিল একটা দুর্নীতিমুক্ত সিস্টেম আর কর্মসংস্থান। কিন্তু শেষমেশ সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যায়, নতুন যে সরকার ক্ষমতায় এলো, তারা কি সত্যি চাকরি, ন্যায় বিচার আর বাংলার শিল্পায়নের এই বিপুল প্রত্যাশা পূরণ করতে পারবে, নাকি ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? এই প্রশ্নটাই আপনাদের ভাবার জন্য রেখে আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।